মুখে বলো। ছি, দেখেছি। আয়াজ একটা টিস্যু রুয়াতের হাতে দিল। মুছে দাও। আমার কপালে এমন কিছু দেখলে নিজ দায়িত্বে এসে মুছে দিবে আমি বলার আগেই। এখন তো টিস্যু দিলাম, পরের বার থেকে তোমার ওড়না দিয়ে মুছে দিবে, বুঝেছো? 2 থেকে 3 বার বলার পর রুয়াত রাজি হলো আয়াজের কথায়। হুমকিও দেওয়া হয়েছিল মেয়েটাকে। ইচ্ছে না থাকার পরও আয়াজের কপালের ঘাম মুছে দিল। মানুষটাকে ভয় পায় রুয়াত। আর যখন কাজটি করছিল না কথার সাথে সাথে তখন ধমক দিয়েছে আয়াজ। নিজের মান সম্মানের কথা ভেবে রাজি হলো। সামনে একজন ড্রাইভার আছে কিন্তু সে খেয়াল নেই মানুষটার। বিরক্ত সুরে আয়াজ বলল, কথার সাথে সাথে কাজ করতে চাও না কেন? কি সমস্যা তোমার? রোয়াত মুখটা ঘুরিয়ে জানালার কাছের কাছে নিয়ে গেল। তার এই মুহূর্তে মনে হচ্ছে কাজটা সরিয়ে দিলে ভালো লাগতো। এরকম বদ্ধ গাড়িতে উঠতে মন চায় না তার। বাহিরের বাতাস আসলে মনটা ফুরফুরে হয়ে যেত। কিন্তু এখন তো বলা যাবে না, বলবেও বা কি করে। রুয়াত উত্তর দিচ্ছে না দেখে আয়াজ আবারও গলা ছাড়লো। কানেও কি শুনতে পাও না তুমি? আচমকাই কথা শোনায় রুয়াতের চোখ বড় হয়ে গেল। আয়াজের দিকে ফিরল সে। মানুষটার চোখ মুখ বিরক্তির ছাপ স্পষ্ট। ছি, আমি কানে শুনতে পাই। তাহলে উত্তর দিলে না কেন? দুঃখিত। আয়াজ মানল না। রুয়াতের হাত চেপে ধরে পড়ল। আমার রাগ চরম পর্যায়ে তুলে দুঃখিত বলবেন? একদম মেরে গুম করে দিব এমন করলে। ভালোভাবে কথা বলছি দেখে গায়ে লাগছে না? রুয়াত একটু খিচে বসল। মায়েরকে চরম ভয় পায় সে, আর এই লোকের কথাকে তো জমের মতো ভয় পায়। পরের বার থেকে আর এমন করব না। আয়াজ হেসে দিল। বোকাশোকা মেয়ের বোকা বোকা কথা। এই প্রথম আয়াজের হাসির সাথে পরিচিত রুয়াত। তার মনে হলো এটা সবচেয়ে সুন্দর হাসি। রুয়াতের এরূপ চেয়ে থাকা দেখে আয়াজ হাসি বন্ধ করে দিল। মনে থাকে যেন। রুয়াত জি বলল, কিন্তু তার মনের কৌতূহল দূর হচ্ছে না। কোথায় যাচ্ছে সেটাই তো জানা হলো না। দেরি হলে তো তার মা চিন্তা করবে। কখনো কি কলেজ ছুটির পর কোথাও গিয়েছে নাকি? আজ নিশ্চিত তার মায়ের হাতে মার খাওয়া লাগবে। এবার রুয়াত সাহস করে বলেই দিল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আয়াজ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রুয়াতের দিকে। তুমি কি একা যাচ্ছ নাকি? আমিও তো যাচ্ছি, দেখছো না? দেখেছি, কিন্তু কোথায়? আপাতত চুপ থাকো, গেলেই দেখতে পাবে। রুয়াত চুপ করে রইল। কথাটি খারাপ লাগলো তার, কিন্তু কিছু বলল না। শুধু চুপ করে বাহিরের দিকে তাকিয়ে রইল। গাড়ি ছুটে যাচ্ছে আপন মনে তার নিজ গন্তব্যের দিকে। আশেপাশের দৃশ্য দেখা যাচ্ছে, সেদিকটাই মন তার। কিছু সময় বাদে গাড়ির কাঁচ খুলে দিল আয়াজ। অবাক হয়ে পাশের মানুষটার দিকে তাকালো রুয়াত। লোকটি তাকাচ্ছে না, সিটে মাথা হেলিয়ে দিয়ে চুপ করে আছে। আবার তৎক্ষণাৎ চোখটা সরিয়ে ফেলল। এক চিলতে হাসি ফুটে উঠল। এখন আর খারাপ লাগছে না তার। বাহিরের ঠান্ডা বাতাস গাড়িতে ঢুকছে। মনে শান্তি শান্তি অনুভব হচ্ছে। প্রেয়সীর হাসি খেয়াল করেছে আয়াজ। পাশে এক সুন্দরী রমণী বসে আছে, তাও আবার হাতে হাত রেখে। আর কি লাগে তার? হোক না হাত রাখাটা একজনের ইচ্ছেই। ভালো লাগাটাই হচ্ছে আসল কথা। এমন সুন্দর মুহূর্ত বারবার পেতে চায়। গাড়ি থামলো একটা লেকের সামনে, যা শহর থেকে খানিকটা দূরে। প্রেয়সীর সাথে সময় কাটানোর জন্য ভালো একটা জায়গা মনে হয়েছে আয়াজের, তাই এখানেই নিয়ে আসলো। গাড়ি থেকে নামলো, কিন্তু রুয়াত বসে আছে, সে নামছে না। আয়াজ চায় মেয়েটার সামনে রাগ না দেখাতে, কিন্তু এমন কাজকর্মে না চাইতেও রাগ চলে আসে। তোমাকে আমি এখন কোলে করে নামাবো না, সো নিজ ইচ্ছায় বের হয়ে আসো। রুয়াত লজ্জা পেল। অচেনা জায়গায় বেশ অস্বস্তি হয় তার, তাই নামছিল না। রুয়াত নামার পর হাতটা ধরল আয়াজ। রুয়াত তাকালো আয়াজের দিকে। আয়াজ আজ সাদা রঙের পাঞ্জাবি পরেছে, তাই রুয়াতের কলেজের ইউনিফর্মের সাথে মিলে গিয়েছে। জায়গাটা অচেনা আবার এসেছে এই অবস্থায়। একটুও ভালো লাগছে না তার। এখানে বেশি মানুষ না থাকাই ভালো হয়েছে, না হলে আজ তার ইজ্জত চলে যেত। লেকের ভিতরেই একটা রেস্টুরেন্ট আছে, সেখানে সোজা ঢুকে পড়ল। কিন্তু রুয়াত অবাক, তার বোন জাফরি আর জিজু বসে আছে। তাদের সামনের চেয়ারে আয়াজ বসে পড়ল। তার বোন যে এখানে আসবে বা থাকতে পারে সে মোটেও ভাবতে পারেনি। বোনের কাছে এভাবে ধরা খেয়ে ভীষণ লজ্জিত। আয়াজ রুয়াতের হাত ধরে টান দিয়ে বসালো তার পাশের চেয়ারে। এনিমা একটু মজা নেওয়ার জন্য বলল, রুয়াত, চিনতে পেরেছিস আমায়? রুয়াত মাথা নাড়ল, কিন্তু আয়াজের রাগ হলো। এনিমার উদ্দেশ্যে বলল, দেখেছেন ভাবি, মুখে কথা বলেনি। ওর সমস্যাটা কি সেটাই ধরতে পারলাম না, সব সময় ইশারা।
আমার কপালে আসলেই জুটেছে একটা। এনিমা কিছু বলল না। তার বোনের যে এই স্বভাব আছে সেটা ভালো করেই জানে, তাই সে চুপ থাকলো। এর মাঝে আরহাম উত্তর দিল, আমার শালিকা অনেক ভালো, অন্তত তোর থেকে 1000 গুণে ভালো আছে। আয়াজ তার ভাইয়ের দিকে তাকিয়ে বলল, তাই ভাবি আপনি না আপনার পাশের এই পাগলটাকে সহ্য করতে পারেন না? লজ্জায় আরহামের মুখটা কালো হয়ে গেল। ভাইয়ের সাথে ভাইয়ের এরূপ তফাৎ। আয়াজের পাশে থাকা রুয়াত ফিক করে হেসে দিল। এনিমা তো কথাই সম্মতি দিয়ে দিয়েছে। পাশ ফিরে আয়াজ একবার তার প্রেয়সীকে দেখে নিল। হাসছে মেয়েটা। আরহাম আর লজ্জা সইতে না পেরে বলল, আমি পাগল এখন হইনি বোকা, বিয়ের পর পাগল হয়েছি। তুইও আমার মতো পাগল হবি, তাই আগে আগে শুভকামনা জানিয়ে রাখলাম। বিয়ের পর তোমার শালিকা পাগল হবে, আমি না। হয়েছে, সেটা দেখতেই পাবো। কিছু অর্ডার দে, তোদের জন্য এতক্ষণ বসেছিলাম। আয়াজ অর্ডার করলো না। এনিমাকেও কাছের দায়িত্ব দেওয়া হলো। আয়াজ জাফরের সাথে খেলতে ব্যস্ত। একবার জড়িয়ে ধরছে তো আবার চুমু দিচ্ছে। রুয়াত তাকিয়ে তাকিয়ে দেখছে। যা মনে হয় আয়াজ ছোট্ট বাচ্চাদের খুব আদর করে, আর জাফরিও তার একমাত্র চাচ্চুর সাথে খেলছে। জাফরি এক একটা প্রশ্ন করছে আর আয়াজ উত্তর দিচ্ছে। আয়াজ, ইকরামুল তাহের নাকি এবার এমপি পদে দাঁড়াবে, আদৌ কি কথাটা সত্যি? আরহামের কথায় সবাই তাকালো তার দিকে। শান্ত কণ্ঠে আয়াজ বলল, হ্যাঁ। তুইও তো এমপি পদে দাঁড়াবি, তাহলে সমস্যা কোথায়? তুই এভাবে শান্ত হয়ে বসে আছিস কিভাবে? আরহামের কথায় বিরক্ত হলো আয়াজ। এখন কি অশান্ত হয়ে বসে থাকবো? আরহাম বুঝল না আয়াজের এরূপ শান্ত হয়ে বসে থাকার কারণ। তুই কি মারামারি করবি এবার? আয়াজ একবার রুয়াতের দিকে তাকালো। মেয়েটার মুখটা ছোট হয়ে এসেছে। পাঞ্জাবির কলার একটু টেনে টুনে বলল, সে যদি ওরকম কিছু করে তখন ভেবে দেখব। আর করলে মারামারির জন্য একটু হাত কাঁপবে না। কিছু ভেবেছিস ইলেকশন নিয়ে? এখনো অনেক সময় আছে ভেবে দেখার। আরহাম কথা বাড়ালো না। তার ভাই অত্যাধিক সাহসী, না হলে কি আর এরকম প্রফেশনে টিকে আছে? আয়াজের সুনাম বেশি, তাই জেতার সম্ভাবনাও বেশি। রুয়াতের মনটা একদম ছোট হয়ে এলো। দুশ্চিন্তায় ভালো লাগছে না। কিছুদিন এই বিষয়টা ভুলে গেলেও আবার নাড়া দিচ্ছে মনের ভিতর। রুয়াতের কাছে রাজনীতি মানে মারামারি, খুন, হানাহানি। এর ভালো কিছু আছে বলে মনে হয় না তার। আয়াজেরও তার ভবিষ্যৎ কি, কেমন হবে আসলে একটু একটু করে মেনে নেওয়া শুরু করেছে সে। যদি এর আগেই তার বিশ্বাস ভরসা সব ভেঙে যায় তাহলে? খাওয়া শেষ করে আরহাম আর এনিমা হাঁটছে। রুয়াতের কোলে জাফরি বসে আছে, আর আয়াজ কথা বলছে ফোনে। হঠাৎ আয়াজ রুয়াতের হাতটা ধরল। রুয়াত আয়াজের দিকে তাকালো। হাতের উল্টো পিঠ তার অথর বরাবর রাখলো, যার কারণে আয়াজ কথা বললে বারংবার স্পর্শ হয় হাতে। মুখ বুজে সহ্য করে নিল রুয়াত। আয়াজের কথা বলার শেষে ফোন কেটে দিল। রুয়াতের কোল থেকে জাফরিকে এনে তার কোলে বসালো, কিন্তু রুয়াতের হাত ছাড়ল না। জাফরির মাথার চুলগুলো ঠিক করে দিতে দিতে বলল, জাফরি, তুমি কাকে বেশি ভালোবাসো, আমায় না তোমার মিমমিমকে? রুয়াত খুব আগ্রহী হয়ে তাকিয়ে আছে জাফরির দিকে। নিশ্চয়ই জাফরি তার নাম বলবে না তার চাচ্চুর সামনে, কারণ আয়াজ জাফরিকেই বেশি আদর করে। জাফরি হেসে দিয়ে বলল, দুজনকেই ভালোবাসি। আয়াজ জড়িয়ে ধরে বসে রইল বাচ্চাটাকে। এই কথা আয়াজ জাফরিকে আগেই শিখিয়েছে। বলা হয়েছে তার মিমমিমের সামনে জিজ্ঞেস করলে বলবে দুজনকেই। কোনো কারণেই তার প্রেয়সীর মনটা ছোট করবে না সে। জাফরি দৌড়ে চলে গেল তার বাবা মায়ের কাছে। আয়াজ তার একটা হাত রুয়াতের কাঁধে রাখলো। কত চুপ থাকতে পারো তুমি? রুয়াতের থেকে কোনো রেসপন্স পেল না। আবারও বলল, কথা বলো। জি। আর কিছু বলতে পারো না, শুধু জি জি? রুয়াত অস্পষ্ট স্বরে বলল, কি বলবো? আয়াজ রুয়াতের কাঁধে নিচের মাথাটা ফেলে বলল, তুমি তোমার অধর আমার গালে ছুঁয়ে দিয়ে শুধু বলবে, আমি আপনাকে ভালোবাসি, শুধু আপনাকেই। রুয়াতের আর সহ্য হলো না, আয়াজের মাথাটা সরিয়ে দিল। এসব ভালো লাগছে না। আয়াজ হেসে দিল। রুয়াতের গালে আলতো করে অধর ছুঁয়ে দিয়ে বলল, বলেছিলাম তুমি আমায় তোমার ভয়ঙ্কর প্রেমিক হিসেবে দেখবে। এটা ছিল আমার দেওয়া তোমাকে প্রথম ভালোবাসা। আজ জাফরির জন্মদিন।
3 বছর পূর্ণ হয়ে গেল ছোট মেয়েটার, তাই মজুমদার বাড়ি থেকে সবাই যাবে চৌধুরী বাড়িতে। রুয়াত সেদিনের পর থেকে আর যায়নি আয়াজের সামনে। এনিমার থেকে রুয়াতের নাম্বার নিয়ে কল দেওয়াও হয়েছিল, কিন্তু কোনো মতেই রুয়াত আয়াজের সাথে দেখা বা কথা কিছু বলেনি। আজ কিভাবে সে মানুষটার সামনে উপস্থিত থাকবে সেটা নিয়েই ভাবছে। সন্ধ্যায় সবাই যাওয়ার কথা ও বাড়িতে, সবাই রেডি হচ্ছে, আর রুয়াত এখনো বসে আছে। মেহেরুবা ফাইরোজ রুয়াতের রুমে এসে দেখলেন রেডি না হয়ে খাটে বসে আছে এখনো। ধমক দিয়ে বললেন, তুই এখনো রেডি না হয়ে বসে আছিস কেন? একটু পরেই তো তোর বাবা চিল্লাবে আমার ওপর। মেয়েদের দোষ তো দেখে না, তিনি তো মনে করেন সব দোষ আমার। রুয়াত বিরক্ত হয়ে বলল, তোমরা যাও না, আমার ভালো লাগছে না। মেহেরুবা যেন আরো রেগে উঠলেন মেয়ের কথায়। তুই না জাফরির মিম, বোনের মেয়ের জন্য দেখছি একটু মায়া নেই তোর। আমি কিন্তু এখনই ইনিমাকে কল দিয়ে বলবো তুই এমন করছিস। এনিমার কথা শুনে লাফ দিয়ে উঠে পড়ল। না মা, বলো না, আমি তাড়াতাড়ি করে রেডি হব। আচ্ছা ঠিক আছে, শাড়ি পরবি তুই। মেহেরুবা একটা হালকা গোলাপি রঙের শাড়ি বের করে নিল। রুয়াত পরতে চাচ্ছিল না, কিন্তু তিনি জোর করে পরিয়ে দিলেন। এমনিও সেদিনের পর থেকে রুয়াত দেখা করেনি, কথা বলেনি। আয়াজের সামনে আজ এভাবে গেলে তো নিজের কাছে নিজেকেই অস্বস্তি লাগবে। আর তার মায়ের কথা তো ফেলে দেওয়া যাবে না। সবাই রওনা হলো চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। ভালোই চমচমাট করে সাজানো হয়েছে বাড়িটাকে, বাহির থেকেই বোঝা যাচ্ছে সব। বেশ কিছু অপরিচিত মানুষও দেখা যাচ্ছে। রুয়াত ঘোমটা টেনে বাসার ভিতর প্রবেশ করলো। অনেক দিন পর এই বাড়িতে আসে তারা। ইনিমা তার মা বাবাকে দেখে দৌড়ে আসলো। মায়া চৌধুরীও আসলেন। রুয়াত চারপাশ খুঁজেও আয়াজকে দেখল না। সবার সাথে হাসি মুখে কথা বলল রুয়াত। হান্নান মজুমদারকে ফজলুল চৌধুরী নিয়ে গেলেন তার সাথে। মেহেরুবা ফাইরোজ মায়া চৌধুরীর সাথে। বাকি রইল রুয়াত। এত মানুষের সামনে এখন নিজেকে বেশ অসহায় অসহায় লাগছে। এনিমার পিছু নিল রুয়াত। এনিমা রুয়াতের হাত ধরে রান্নাঘরে নিয়ে গেল। সে কাজ করছে আর রুয়াত দাঁড়িয়ে আছে। তুই কেন আয়াজের সাথে কথা বন্ধ করেছিস? বহু চেনা পরিচিত নাম শুনে ধক করে উঠল রুয়াতের বুক। আয়াজের সাথে কথা বন্ধ করেছে এ কথা এনিমা কিভাবে জানে? তুমি কিভাবে জানো? এনিমা পায়েসের উপর বাদাম ছিটিয়ে দিতে দিতে বলল, আয়াজ বলেছে অনেকবার তোর সাথে কথা বলার চেষ্টা করেছে ছেলেটা, কিন্তু বরাবরের মতো ফিরিয়ে দিয়েছিস। সব জানি আমরা। মানে? আর কে কে জানে? আমি আরহামার মা। রুয়াত অবাক হলো মায়া চৌধুরীর কথা শুনে। আন্টিও জানেন? কিভাবে? আয়াজ বলেছে তুই একদম বেশি বেশি করছিস। এই তো সামনেই তোর এক্সাম, তারপর এক্সাম শেষ হলে তো বিয়ে। এখন যদি একটু একটু করে মেনে না নিস তাহলে ধরে নিতে পারবি? ও কিন্তু তোর ভালোর জন্যই বিয়েটা আগেই দেয়নি। আমি বুঝি না তোর এত কিসের সমস্যা। ওর মতো ছেলে পেতে হলে ভাগ্য লাগে। তুই তো চাসনি, কিন্তু দেখ তোর ভাগ্যেই পড়েছে। মাথায় কিচ্ছু নেই তোর, সব উল্টোপাল্টা জিনিস নিয়ে থাকিস। রুয়াত মাথা নিচু করে ফেলল। আন্টিকে বলার কি দরকার ছিল? আমি না, আয়াজ বলেছে তুই ওর সাথে কথা বলিস। অবশ্য সে বলবে কিনা তা সন্দেহ আছে। রুয়াত ব্যস্ত হয়ে বলল, কেন বলবে না? আচ্ছা উনি কোথায়? দেখলাম না একবারও। তুই যেভাবে ইগনোর করেছিস না, না বলাই উচিত। আর ও কোনো দরকারে বাইরে গিয়েছে বোধহয়। তুই এখন জাফরের কাছে যা, এখানে দাঁড়িয়ে থাকা লাগবে না, অনেক গরম এখানে। রুয়াত চলে আসলো না, ঠাই দাঁড়িয়ে রইল সেখানে। নিজের কাজের জন্য এখন তার সংকোচ বোধ হচ্ছে। ওরকমটা করা একদম উচিত হয়নি, কিন্তু সেও বা কি করবে? আয়াজের ওরকম কাণ্ডে তার ভীষণ লজ্জা লেগেছিল। এর জন্য দুদিন কলেজও মিস দিয়েছে। লোকটার আগে বোঝা উচিত ছিল মেয়েটাকে। সে কি অভ্যস্ত নাকি? কিভাবে এখন সামনে দাঁড়াবে সে নিয়ে চিন্তা করছে। আর মায়া চৌধুরীও জেনে গিয়েছেন। এবার যদি কথা না বলে তাহলে নিশ্চয়ই খারাপ ভাববেন। সবাই তো আর সত্যিটা জানে না, শুধু জানে রুয়াত কথা বলছে না। মেয়েটার মনে অনেক চিন্তা হচ্ছে, আয়াজ তাকে দেখে কিরূপ আচরণ করবে। যাই হোক, একবার সরি বলে দিবে লোকটাকে। রুয়াত ইনিমার পাশে এসে দাঁড়ালো। আপু, ওনাকে একবার সরি বললে হবে না? ইনিমা খুশি হলো বোনের কথায়, কিন্তু প্রকাশ করলো না তা। তার বোন অবশেষে লাইনে আসছে। আমি কি জানি তোরটা তুই বলবি? রুয়াত মানতে পারল না। আপু বলো না কিছু, সরি বললে হবে তো? তোর ইচ্ছে,
রুয়াত কথা বাড়ালো না আর, যে করেই হোক আজ সরি বলবেই। সরি বলাটা প্রতিজ্ঞা হিসেবে ধরে নিল। ভয়ে আছে না জানি আয়াজ কি বলে তাকে। রুয়াত ইনিমার রুমে এসে শুয়ে পড়ল। ধীরে ধীরে মানুষের সমাগম বাড়ছে। এমপির বাড়ি বলে কথা, মানুষ তো থাকবেই, তবে সবসময় থাকে না। যখন বড় কোনো অনুষ্ঠান হয় তখন শাড়ি পরে এভাবে অচেনা মানুষদের সামনে থাকতেও লজ্জা লাগছে। চেয়ারে বসা আয়াজ চিন্তায় মগ্ন। পাশেই দাঁড়িয়ে আছে শাহেদ। ইকরামুল তাহির আয়াজের লোকদের হুমকি দিয়েছে। সামনেই অনেক বড় কাজ রয়েছে, এর মাঝেই ইকরামুলের হুমকি। উদ্গ্রীব হয়ে শাহেদ বলল, স্যার ইকরামুল তাহিরকে পাল্টা জবাব দিতে হবে। এভাবে চুপ করে বসে থাকলে হবে না স্যার। দিব, শুধু সময় হোক। যা কিছু করছে সবগুলোর জবাব ফিরিয়ে দিব। ওর ধারণাও আসছে না ইকরামুল কার সাথে লাগতে এসেছে। আমাদের দলের লোকেরা ভয়ে আছে স্যার, তারা তো আর কাজ করতে চাইছে না। মাথায় অনেক চিন্তা এসে জমা হচ্ছে এক এক করে। মনকে শান্ত রাখতে পারছে না আয়াজ। ইকরামুলকে কড়াই কণ্ঠায় হিসেব বুঝিয়ে দিবে। শোনো, ওর দোকানে যা আছে সব বন্ধ করার ব্যবস্থা করো। ওর সব কুকীর্তির কাহিনী বের করার চেষ্টা করো। অনেক মানুষের টাকা খেয়েছে, সেগুলোর প্রমাণ খোঁজার চেষ্টা করো। এরপর দেখব কিভাবে এমপি পদে দাঁড়ায়। এখন সবচেয়ে বড় কাজ হচ্ছে ওর নামে যত বাজে কাজ জড়িত রয়েছে সব কাজ মানুষের কাছে উপস্থাপন করা আর হুমকি দেওয়া, তাই না? বাকিটা আমার কাছে ছেড়ে দাও। ইকরামুলেরই এর অস্তিত্ব মুছে ফেলবো একদম। ভালো চেহারাটা দেখিয়েছিলাম, তার পছন্দ হলো না, এবার না হয় খারাপটাই দেখুক তাহলে। স্যার আজকে থেকে সব কাজ শুরু করে দেব। আচ্ছা, আমি এখন আসি। আয়াজ বেরিয়ে পড়ল অফিস থেকে। মায়া চৌধুরী বারবার বলে দিয়েছে সে যেন তাড়াতাড়ি বাসায় চলে আসে, তাই আর দেরি করলো না। একরামুলের ব্যাপারটা আজকের মতোই এখানেই ক্লোজ করে দিল। আজ আর ড্রাইভার নিল না, নিজেই ড্রাইভ করে চলে আসছে বাসায়। বাসায় আসার পর প্রথমেই মেহেরুবাকে দেখল, সালাম দিয়ে কথা বলল, নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নিল। জাফরির জন্য যে গিফটগুলো এনেছে সেগুলো নিয়ে ইনিমার রুমের উদ্দেশ্যে রওনা হলো। রুয়াত শুয়ে আছে, আজ জাফরি পেটের উপর বসে আছে। হেসে হেসে কথা বলছে দুজনে। এমন সময় আয়াজ আসলো। রুয়াত কারো আসার শব্দ শুনে তাকালো দরজার দিকে। আয়াজ দাঁড়িয়ে আছে। আয়াজের সর্বপ্রথম চোখ পড়ল রুয়াতের উপর, আবার তৎক্ষণাৎ চোখটা সরিয়ে নিল সে। শান্ত কণ্ঠে আয়াজ বলল, জাফরি, এখানে আসো। জাফরি হুড়োহুড়ি করে চলল আয়াজের কাছে। রুয়াত উঠে বসেছে, সুন্দর করে শাড়ি টেনে টুনে দিল। আয়াজ জাফরির হাতে গিফটটা দিয়ে দিল। বাচ্চাটা গিফটটা না খুলেই মহা খুশি। জাফরি, মা ডাকছে তোমায়, তুমি তোমার মায়ের কথা শুনে আসো, যাও। জাফরি চলে যাওয়ার পর আয়াজ দরজা আটকে দিল। রুয়াতের সাথে বেশ বোঝাপড়া বাকি আছে। পাগলের মতো ঘুরিয়েছে তাকে। দরজা আটকানো দেখে রুয়াত ঘাবড়ে গেল। আবার অন্য কিছু করবে নাকি? আনমনে শাড়িতে হাত চেপে ধরল। বুকে হাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে একদম কাটকাট স্বরে বলল, প্রথমত বলছি, আমি তোমার সাথে রোম্যান্স করতে আসিনি। এভাবে শাড়ি চেপে ধরে কি প্রমাণ করতে চাইছো? রুয়াত আয়াজের রাগ উঠার আগেই বলল, না আসলে তেমন কিছু না। আয়াজ অবাক হলো, এই প্রথম মনে হয় সে রুয়াতের সাথে এক কথা একবার বলার পরেই উত্তর দিয়েছে। নাছুর বান্দা বানিয়ে ছাড়ে মেয়েটা তাকে। আমি যে এত কল দিলাম, মেসেজ দিলাম, দেখা করতে চাইলাম, ফিরিয়ে দিয়েছো কেন? কেন দিয়েছো বলো? তোমার ভাগ্য ভালো, তোমার সামনে এক্সাম দেখে তুমি সময় পাচ্ছ। না হলে আমাকে এভাবে ইগনোর করার পানিশমেন্ট এমনভাবে দিতাম যেন পরের বার ভুলেও এমন কাজ করার সাহস না পাও। দুঃখিত। তোমার এই কথায় চরম বিরক্ত আমি। ভেবেছিলাম তোমায় তুলে এক আছাড় দিব, কিন্তু তা দেওয়া যাবে না। আয়াজ চেয়ার টেনে রুয়াতের একদম সামনে এসে বসলো। দূরত্ব কম তাদের মাঝে, সে খেয়াল নেই আয়াজের। আজ শাড়ি পরার কারণ? রুয়াত সাথে সাথে উত্তর দিল, মা বলেছে পড়তে। আয়াজ রুয়াতের শাড়িটার এক পাশ ধরল। অধিকার বোধের জন্য নিজের ইচ্ছেকে দমিয়ে রাখতে হয়, বুঝেছো? রুয়াতের এভাবে শাড়ি পরা দেখে আয়াজের রাগ নিমেষেই উধাও। মেয়েটার ভিতরে কি যে আছে সেটাই বোঝা মুশকিল। অশান্ত মনকে শান্ত করার উপায় মাতাল স্বরে বলল, অসম্ভব সুন্দর লাগছে প্রেয়সী। রুয়াত, দরজা খোল। কতক্ষণ ধরে ডাকছি তোকে? এভাবে কি কেউ দরজা বন্ধ করে রাখে? অস্থির হয়ে বসে আছে রুয়াত। ভেবে পাচ্ছে না দরজা খুললে তার বোন আয়াজকে দেখে কি মনে করবে। দরজা তো বন্ধ করেছে আয়াজ, তাহলে ওকে বলবে কেন? কিন্তু তার চেয়ে বোন নিশ্চয়ই তাকে চেপে ধরে বসে থাকবে কিছু শোনার জন্য। রুয়াতকে এভাবে ভয় পেতে দেখে ভ্রু কুঁচকাল আয়াজ। তুমি এত ভয় পাচ্ছ কেন? মাথা তুলে একবার আয়াজকে দেখল রুয়াত। আপু যে ডাকছে,
দরজা খুলুন আগে। আয়াজ দরজা খুলে দিল। দরজা খোলার পর আয়াজকে দেখে বেশ অবাক হলো ইনিমা। এসেছিল বোনকে ডাকতে, এখন এসে দেখে তার দেবরও উপস্থিত এখানে। ইনিমা হেসে বলল, তুমি কখন এলে? বেশিক্ষণ হয়নি। এখানে কেন? আয়াজ পিছন ফিরে একবার রুয়াতকে দেখে নিল। জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে একদম মেয়েটা। আপনার বোনকে একটু দেখতে এসেছিলাম। আর হ্যাঁ, দরজাটা আমি বন্ধ করেছিলাম। আসছি আমি। ব্যাস এইটুকু বলেই আয়াজ চলে গেল। আয়াজ দরজা বন্ধ করেছে কথাটা ইরিমাকে বলে দিল, কারণ রুয়াত এই নিয়ে চিন্তা করছে। না জানি ইরিমা তাকে কি বলে, তাই কথাটি বলেই বের হয়ে গিয়েছে রুম থেকে। রুয়াত আয়াজের যাওয়ার দিকে তাকিয়ে আছে। যাক, একটু হলেও বেঁচে গিয়েছে সে। ইরিমা রুয়াতের পাশে এসে দাঁড়িয়ে বলল, কি বলেছে আয়াজ তোকে? রুয়াত বোনের দিকে তাকালো। সে জানে তার বোন অন্য কিছু ভেবে বসে আছে। এখন শুধু রুয়াতের মুখ থেকে শোনার জন্য অধীর আগ্রহে আছে। কিছু বলেনি। ইরিমা রুয়াতের গাল ধরে বলল, মিথ্যে বলিস না। রুয়াত জানে তার বোন আজ না বললে ছাড়বে না, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত বলে দিল ইনিমাকে। অবাক হয়ে শুনছে রুয়াতের কথা, কারণ তার দেবরের যে এত প্রেম তা রুয়াতের সাথে বিয়ে ঠিক না হলে জানা হতো না। শাড়ির যে জায়গায় আয়াজ ধরেছে ওই জায়গা দেখিয়ে রুয়াত বলল, দেখো এখানটাই তোমার দেবর ধরেছে। এবারও কি মনে হচ্ছে আমি একটা কথা মিথ্যে বলেছি? ইরিমা হেসে রুয়াতের কাঁধ জড়িয়ে ধরল। না বোন, বিশ্বাস করেছি। আমি শুধু এই কথাই ভাবি আয়াজের এখন এই অবস্থা। বিয়ের পর না জানি কি হবে। এনিমার বলা কথায় কেন জানি ভীষণ লজ্জা পেল রুয়াত। আজ আয়াজের কার্যকলাপের জন্য লজ্জা পাচ্ছে সে। হয়েছে, তুমি রেডি হবে না? এভাবে মেয়ের পাশে দাঁড়াবে? এনিমা এখনো রেডি হয়নি। এত কাজের চাপ ছিল আজ, তাই আর রেডি হওয়া হয়নি তার। আরে আর বলিস না, কাজ করতে করতে আমার দিন যায় আর আসে। অন্য দিনের তুলনায় আজ বেশি কাজ পড়ে গিয়েছে। এখনই রেডি হব। ইনিমা তড়িঘড়ি করে রেডি হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল। রুয়াত তার বোনকে সাহায্য করল। ইনিমাও তার বোনের সাথে মিল রেখে হালকা গোলাপি রঙের শাড়ি পরেছে, আবার রুয়াতের মতো সেজেছে। বোঝার উপায় রাখছে না কে ইনিমা আর কে রুয়াত, কিন্তু ইনিমা একটু মোটা হওয়াতে বোঝা যাচ্ছে। মা, তুমি আজ রুয়াতকে জোর করে আমাদের বাসায় রাখবে। ছেলের কথায় সায় দিতে পারছে না মায়া চৌধুরী। যদি হান্নান সাহেব না রাখতে চান তখন কিভাবে রাজি করাবে? আর রুয়াতও থাকতে চাইবে কিনা সন্দেহ। আহা, আয়াত যদি রুয়াত না থাকতে চায়? আয়াত চোখ মুখ শক্ত করে বলল, ও থাকবে, তুমি শুধু হান্নান আঙ্কেলকে ম্যানেজ করবে। মায়া চৌধুরী ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, আমি ওনাকে বলবো, ম্যানেজ করারও চেষ্টা করব। তুমি এমন করো না এখন। আয়াত শান্ত হলো। আর শোনো, রুয়াতকে তুমি তোমার আশেপাশে রাখবে, অনেক মানুষই থাকবে, ও যেন একা একা কোথাও না যায়। মায়া চৌধুরী অবাক হলেন ছেলের কথায়। তার ছন্ন ছাড়া ছেলেটা আজ রুয়াতের জন্য ভালোবাসা দেখাচ্ছে। আশ্বাস দিলেন ছেলেকে, কারণ তার ছেলে না হলে পাগল বানিয়ে ছাড়বে। মেয়েটাকে অনেক ভালোবাসে, না হলে কি আর মায়ের সামনে এসব বলে? মুচকি মুচকি হাসলেন। আয়াজ নিজের কথাগুলো বলে চলে গেল। মূলত এর জন্যেই আসা মায়ের কাছে। জাফরের জন্মদিনের অনুষ্ঠানে সব মানুষ এসে পড়েছে। একটু পরেই মূল অনুষ্ঠান শুরু হওয়া বাকি। এর ফাঁকে আয়াজ একটু রেডি হয়ে নিল। পাঞ্জাবি ছেড়ে আজ অন্য কিছু পরল। ব্ল্যাক কালারের ব্লেজার পরে নিল। চুলগুলো সুন্দর করে জেল দিয়ে সেট করে নিল। রেডি হওয়া শেষে নিচে নামলো। বেশ কিছু মানুষের সাথে গিয়ে কথা বলছে, কারণ তারা আয়াজের থেকে একটু উপরের প্রফেশনে আছে। বেশ মানুষ এসে হাতে হাত মিলালো আয়াজের সাথে। ভদ্রতা নম্রতা সহকারে কথা বলছে আয়াজ। রুয়াত, ইনিমা আর জাফরি নামছে। আয়াজের কথা বলার মাঝেও নজর পড়ল রুয়াতের দিকে, তার সুন্দর প্রেয়সী। রুয়াতকে দেখলেই সুখের হাসি ফুটে ওঠে। চোখ সরিয়ে নিয়ে পুনরায় কথা বলছে মানুষের সাথে। সবার সাথে কথা বলা শেষ করে আয়াজ আরহামের পাশে গিয়ে দাঁড়ালো। আরহাম তার ভাইকে দেখে একটু হাসলো। তোর পিয়সির পাশে গিয়ে দাঁড়ালি না? প্রতি উত্তরে হাসলো আয়াজ। সময় হলে ঠিকই দাঁড়াবো, কিন্তু তুমি আপাতত জোর করে দাঁড়া করিয়ে রাখবে তোমার শালিকাকে। এখন আমি গিয়ে দাঁড়ালে সে আবার অন্য কিছু মনে করবে। এখন যাও, ওকে নিয়ে আমার পাশে এনে দাঁড় করাও। আরহাম ভেঙচি কাটলো। আমি এইসব কাজ করি না। আয়াজ হেসে বলল। তোমার ব্যবসা লাটে উঠিয়ে দিব। আরহাম ঘাবড়ে গিয়ে তাকালো তার ভাইয়ের দিকে।
বিশ্বাস করতে পারছে না আয়াজকে, হয়তো উঠিয়েও দিতে পারে। তাই তাড়াতাড়ি করে রুয়াতের হাত ধরে এনে আয়াজের পাশে দাঁড় করালো। রুয়াত বুঝতে পারল না কেন আরহাম এমন করলো। রুয়াত অবাক হয়ে চেয়ে রইল শুধু। আরহাম রুয়াতের হাত ধরে বলল, শোনো শালিকা, তোমাকে একদম নিরাপদ জায়গায় এনে দাঁড় করিয়েছি। তোমার পাশে যিনি আছেন তিনি খুবই সম্মানীয় ব্যক্তি, তার অনেক পাওয়ার। তুমি আয়াজের পাশে নিশ্চিন্তে থাকতে পারো। আবার পরক্ষণেই আয়াজের কানে গিয়ে বলল, আমার ব্যবসার দিকে আর নজর দিস না, তোর পাশে যিনি আছেন তার দিকে দিলেই হবে। কথাটি আরহাম এত আস্তে বলল, রুয়া তো শুনতে পেল না দুজনের কথোপকথন। আরহামের কথা বলা শেষ হলেই সে চলে যায়। রুয়াত মাথাটা উঁচু করে আয়াজকে দেখল। অবশেষে পাঞ্জাবি ছেড়ে অন্য কিছু তাকালো। দুজনের চোখাচোখি হয়ে গেল। দৃষ্টি সরিয়ে নেয় রুয়াত। শাড়ি পরে কি আমায় মাতাল করতে এসেছো এখানে? আচমকা আয়াজের শব্দ শুনে তাকায় সেদিকটায়। একটু নিচু স্বরে বলল, আপনি মাতাল হবেন জানলে পড়ে আসতাম না। আয়াজ অবাক হয়ে চরম পর্যায়ে। কথাটা কি সত্যিই রুয়াত বলেছে? বিশ্বাস হচ্ছে না। তোমার কি জ্বর এসেছে? রুয়াত মাথা নাড়িয়ে বলল, না তো। উন্নতি হচ্ছে তাহলে আয়াজের বউয়ের। আয়াজের বউ কথাটি শুনে শিউরে ওঠে রুয়াত। এই প্রথম অপ্রত্যাশিত কিছু শুনেছে সে। আয়াজ রুয়াতকে তার মায়ের কাছে দিয়ে আসলো। জাফরের কেক কাটা শেষ করে সবাই খাওয়া দাওয়া শুরু করলো। আর সব কিছুর দেখাশোনা করতেই আয়াজ ব্যস্ত হয়ে পড়ল। দূর থেকে দাঁড়িয়ে তাকিয়ে আছে রুয়াত। হঠাৎ হঠাৎ তার ভাবনার মাঝে আয়াজ চলে আসে। তাহলে কি সে মানুষটার মায়ায় পড়ে যাচ্ছে? হান্নান মজুমদার বাসায় যাওয়ার জন্য তোড়জোড় শুরু করলো। মায়া চৌধুরী রুয়াতের হাত ধরে দাঁড়িয়ে আছে। এখনো বলেনি হান্নান মজুমদারকে। রুয়াত চুপিসারে দাঁড়িয়ে আছে শুধু। মায়া চৌধুরী রুয়াতের হাত ধরে হান্নান মজুমদারের সামনে নিয়ে গেলেন। বিআই সাহেব, আজ আপনার ছোট মেয়েটা আমার বাসায় থাকুক, ওর যত্নের কোনো কমতি রাখবো না, এই কথাই দিলাম। হান্নান মজুমদার মনে মনে রাজি না, কিন্তু তাও বলল, না আপা, মেয়েটা তো কয়েকদিন পরেই আপনার কাছে চলে আসবে। আমি এখন চাই মেয়েটা আমার কাছে থাকুক, তখন তো চাইলেও রাখতে পারবো না। মায়া চৌধুরীর খারাপ লাগলো হান্নান মজুমদারের শেষের কথা শুনে। তার ছেলের আবদার একদিকে আর একদিকে এমন কথা। আজকের দিনটা শুধু, কাল আয়াস দিয়ে আসবে ওকে। ইনিমা এসে তার বাবার হাত ধরে বলল, বাবা, আজ রুয়াত থাকুক। মায়া চৌধুরী আর ইনিমাকে ফিরিয়ে দিতে পারল না হান্নান মজুমদার। হয়তো আরো কিছু বললে বেমানান হয়ে যাবে। মেয়েটাকে এভাবে ছাড়তে মন চায় না। যেহেতু এ বাড়িতে ইনিমা আছে তাই মেয়েকে রেখে আসছে, শুধু ইনিমার উপর ভরসা করে। হান্নান মজুমদার ছোট মেয়ের মাথায় চুমু খেলেন। আদরের স্বরে বললেন, সুন্দর মতো থেকো আম্মা, বাবা আসছি। হ্যাঁ, আদরের স্বরে বললেন। বাবার কথা শুনে নোনা পানি ছলছল করে এসে পড়ল রুয়াতের চোখে। তার বাবার এরকম নিঃস্বার্থ ভালোবাসা দেখে আর চোখের পানি ধরে রাখতে পারল না। বাবাকে জড়িয়ে ধরল। বরাবরের মতো রুয়াত তার বাবার এমন কথা শুনলে কেঁদে ফেলে। মেয়েকে সান্ত্বনা দিচ্ছেন হান্নান মজুমদার। বেশ কিছু সময় পর তারা চলে গেল। আয়াজ আর আরহাম গিয়ে তাদের পৌঁছে দিল। রুয়াত ইনিমার সাথে বসে কথা বলছে। সাথে মায়া চৌধুরী ও ফজলুল চৌধুরী আছে। কিছুক্ষণ আগে আয়াজ আর আরহাম ফিরেছে বাসায়। আরহাম আর উপরে যায়নি, এখানেই বসে গল্প শুরু করে দিয়েছে। আরহামের কোলে জাফরি দুষ্টুমি করছে বসে বসে। আয়াজ তার ব্লেজার খুলে একটা টি শার্ট পরে নিচে আসলো। রুয়াতের পাশে এসে বসে গেল। ফজলুল চৌধুরী বেশ হাসির কথা বলছে, আর মায়া চৌধুরীকে বারবার কিছু না কিছু বলে রাগাচ্ছে। আমি তো আগে আরহামের মাকে ছাড়া কিছুই বুঝতাম না, তাকে তার বাবার বাড়িতেও থাকতে দিতাম না। ফজলুল চৌধুরীর কথায় যেন আরো রেগে গেল মায়া চৌধুরী। কথায় লাগাম দাও। এখানে তোমার ছেলে, ছেলের বউ, নাতনি রয়েছে, ঠিকভাবে কথা বলো। রুয়াত হেসে দিল এমন মিষ্টি ঝগড়া দেখে। পাশ থেকে সোফায় আতশোয়া আয়াস তাকাচ্ছে তার প্রেয়সীর দিকে। মেয়েটা হাসলেই মুখে হাত দিয়ে ফেলে। মায়া চৌধুরী রেগে উঠে চলে গেল। সাথে সাথে ফজলুল চৌধুরীও উঠে চলে গেল। আজ তার 12টা বেজে যাবে। তিনি তো শুধু হাসানোর জন্য এসব বলেছে। আয়াজ আরহামের উদ্দেশ্যে বলল, ভাইয়া, তোমার একটু লজ্জা লাগলো না বাবার কথা শুনে? আরহাম ভ্রুকুচকে বলল, কেন লজ্জা লাগবে? তেমন তো কিছুই বলেনি। আয়াজ তার চোখগুলো ছোট ছোট করে ফেলল। তোমার তো লজ্জা নেই, লাগবেও বা কিভাবে? তুই এখন যা শুরু করেছিস
বিয়ের পর বাবার মতো এমন করবি তুই? তোর যদি এত লজ্জা থাকতো তুই উঠে যেতে পারলি না? এনিমা দাঁত কেলিয়ে হাসছে। এই দুজনের ঝগড়া এত ভালো লাগে তার। আরহাম বেখিয়ালিতে মাঝে মাঝে উল্টোপাল্টা বলে ফেলে, যার কারণে পরে এনিমা আরহামকে রাগায় এসব বলে। আয়াজ রুয়াতের দিকে তাকিয়ে বলল, বিয়ের পর কি করব সেটা তোমার শালিকা দেখতেই পাবে। আমার লজ্জা নেই বলেই বসেছিলাম, তুমি তো শুধু হেসেছিলে। আমার মুখে তো একটু হাসি ছিল না। তার মানে কি তুমি মজা নিয়েছো? আরহাম উঠে দাঁড়িয়ে পড়ল, দুহাত তুলে বড় একটা মোনাজত ধরল আর বিড়বিড় করে বলা শুরু করলো, আল্লাহ, এই নির্লজ্জ ছেলেকে একটু রহমত দিও, যাতে আর আমার পিছনে না লাগতে আসে। আয়াজ হাসছে ভাইয়ের কাণ্ড দেখে। সাথে সাথে সবাই হেসে দিল। আরহাম এত মজা করতে পারে, সারাক্ষণ দুই ভাইয়ের এভাবে খুনসুটি লেগেই থাকে। আরহাম যে এত রসিকতা করতে পারে তা আয়াজকেও হার মানায়। তবে দুজন দুজনকে বড্ড ভালোবাসে। আরহাম একটা দরকারে এনিমাকে নিয়ে উপরে চলে আসলো। আয়াজ জাফরের সাথে খেলছে। রুয়াত দূরে সরতে গেলেই হাত ধরে ফেললো আয়াজ। কোথায় যাচ্ছ? না মানে যাচ্ছি না। আয়াজ রুয়াতের হাত টেনে ধরলো। জাফরি আয়াজের বুকে মাথা দিয়ে দেখছে। আয়াজ জাফরির উদ্দেশ্যে বলল, তোমার মিম কেন তোমার চাচ্চুকে বুঝতে চায় না বলো তো? জাফরি যেভাবে ছিল সেভাবেই রইল। আয়াজের কথায় ঠোঁট উল্টে ফেলল, অর্থাৎ সে জানে না। রুয়াত জাফরিকে দেখে আয়াজের দিকে তাকালো। আয়াজ রুয়াতের দিকে তাকিয়ে বলল, তোমার কাছে আমি আমার গম্ভীরতা, কঠোরতা, আগুনের ন্যায় ভয়ঙ্কর রূপ সব বিলীন দিলাম প্রেয়সী। সেই সাত সকালে রুয়াত রেডি হয়ে বসে আছে। হান্নান মজুমদারের ফাঁকে কয়েক হাজার কল দিয়ে ফেলেছেন, তাই খুব তাড়াতাড়ি রেডি হয়েছে। কিন্তু যিনি পৌঁছে দিয়ে আসবেন তার খবর নেই। আয়াজ এখনো ঘুমোচ্ছে। কাল রাতে আবার কি কাজে বাহিরে গিয়েছিল, ফিরতে প্রায় 4টের মতো বেজেছে। এজন্য এখনো ঘুমোচ্ছে। মায়া চৌধুরী দুবার গিয়েও ফিরে এসেছেন। আর কি করার, রুয়াত বসে বসে অপেক্ষা করছে। ফজলুল চৌধুরী রুয়াতের পাশে এসে বসলেন। মাথায় হাত দিয়ে বললেন, আজ থেকে যাও না মা। রুয়াত হাসল। আজ থাকা কোনোভাবেই সম্ভব না। বাবা বারবার কল দিচ্ছে, তার উপর কিছুদিন পরে এক্সাম। এখানে থাকলে কোনো কিছুই হবে না। আঙ্কেল আজ তো থাকা সম্ভব নয়, বাবা কল দিচ্ছেন যাওয়ার জন্য। ফজলুল চৌধুরী হাসলেন রুয়াতের কথা শুনে। মেয়েটা একটু নিচু স্বরে কথা বলে সব সময়, আর তার সাথে সব সময় হেসে কথা বলে। জিনিসটা ফজলুল চৌধুরীর ভীষণ ভালো লাগে। আয়াজের জন্য এমন একজনকে প্রয়োজন ছিল, যাক সে নিজেই খুঁজে এনেছে। তুমি যে কবে আঙ্কেল ডাকা ছেড়ে বাবা ডাকবে সে অপেক্ষায় আছি। অপেক্ষার প্রহর আর শেষ হয় না। তোমরা দুবোন একসাথে বাবা ডাকবে, সুন্দর শোনা যাবে। রুয়াত মুচকি হাসল। ফজলুল চৌধুরী খুব ভালো একজন মানুষ। এনিমার বিয়ের পর থেকে রুয়াতকে মা ছাড়া কথা বলেন না, আর উনি সব সময় বলতো এনিমা তার বড় মেয়ে, রুয়াত হচ্ছে ছোট মেয়ে। ফজলুল চৌধুরী গলার আওয়াজ একটু উঁচু স্বরে বললেন, মায়া, আয়াজ এখন ওঠোনি? মায়া চৌধুরী দৌড়ে আসলেন। আয়াজকে দুবার ডাকা হয়েছে, কিন্তু সে ঘুমুচ্ছে দেখে আবার চলে এসেছেন। আর ডাকতে চায়নি। আবার একদিকে রুয়াত অপেক্ষা করছে। আরহাম গিয়ে আসতে চেয়েছিল, মায়া চৌধুরী রাজি হয়নি। আবার না হলে আয়াজ বলবে, তুমি আমাকে ছাড়া ওকে দিয়ে আসতে বলেছ কেন? এই কথা ভেবেই আর মায়া চৌধুরী রুয়াতকে আরহামের সাথে দেননি। আয়াস ঘুমাচ্ছে তো, ও কাল রাতে বাইরে গিয়েছিল, 4টার সময় বাসায় এসেছে। এখন মাত্র 7:30 বাজে, এই জন্য তুলিনি। আচ্ছা আমি ওকে ডাকছি। রুয়াত মা, তুমি একটু অপেক্ষা করো। রুয়াত মাথা নাড়ল। মায়া চৌধুরী আবারও তাড়াহুড়ো করে ছুটল আয়াজের রুমে। ফজলুল চৌধুরী উঠে গেলেন। ইনিমা এসে রুয়াতের পাশে বসে কথা বলছে। জাফরি তো রুয়াতকে যেতে দিবে না বলছে। ওর মিম্মিম ওকে মায়ের হাতে মার খাওয়া থেকে বাঁচিয়ে দেয়, আর মিম্মিম চলে গেলে তো আর কেউ বাঁচাবে না। আয়াজ ঘুমাচ্ছে। মায়া চৌধুরী এসে ডাকলেন। মায়ের কথায় আয়াজের ঘুম চলে গেল, কিন্তু হঠাৎ মাথা এত ভার হয়ে এলো যে সে মাথায় তুলতে পারছে না। শরীরও কেমন জানি হয়ে আছে, আর মাথা ফেটে যাচ্ছে। বুঝতে আর বাকি রইল না তার জ্বর এসেছে। আয়াজ ধীর গতিতে উঠে বসলো। ছেলের এরকম অবস্থা বুঝতে পারলেন না। ভেবেছে হয়তো ঘুম কম হয়েছে, তাই এরকম হচ্ছে। বাবা, রুয়াত বসে আছে, রেডি হও। হান্নান মজুমদার বারবার কল দিচ্ছেন। আমি তো কাল বলেছি তুই গিয়ে দিয়ে আসবি। আয়াজ উঠে দাঁড়ালো। ফ্রেশ হয়ে আসছি।
মায়া চৌধুরী চলে গেলেন। আয়াজ ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিল। আজ অনেক কাজ আছে, এভাবে বসে থাকলে সবকিছু পড়ে থাকবে। নিজেকে সব সময় স্ট্রং রাখতে হবে। দ্রুত রেডি হয়ে নিচে নামলো। প্রথমেই চোখ পড়ল রুয়াতের দিকে। ইলিমা আর রুয়াত কথা বলছে। আয়াজকে দেখা মাত্রই জাফরি দৌড়ে চলে আসলো। আজ আর কোলে নিল না, মাথা একদম ব্যথায় ফেটে পড়ে যাচ্ছে। মায়া চৌধুরী আয়াজের উদ্দেশ্যে বলল। নাস্তা করবি না বাবা? আয়াজ উত্তর দিল। অফিসে করে নিব। আর রুয়াত, তাড়াতাড়ি এসো, আমি বাহিরে আছি। বলেই আয়াজ বেরিয়ে গেল বাসা থেকে। রুয়াত সবার থেকে হাসি মুখে বিদায় নিল। এনিমাকে জড়িয়ে ধরে রেখেছে কিছু সময়। আসার সময় জাফরি বাবুটা কান্নাকাটি শুরু করে দিল। রুয়াতের ভীষণ মায়া হলো বাচ্চাটার জন্য। আসার সময় কোলেও নিয়েছিল। এর মাঝেই আয়াজ গাড়ির হর্ন দিল। তাই আর বেশিক্ষণ দেরি করলো না, বের হয়ে গেল বাসা থেকে। রুয়াত গাড়িতে এসে পিছনের সিটে বসে পড়ার আগে আয়াজ বলল। সামনে এসে বসো। রুয়াত তাই করলো। ড্রাইভিং সিটে আয়াজ বসে আছে। আজ মনে হয় ড্রাইভার নিবে না। গাড়ি স্টার্ট দেওয়া হলো। রুয়াতের মনে একটাই প্রশ্ন আসছে, আয়াজ একটাও কথা বলছে না আজ। একথা ভাবতে ভাবতেই তাকায় আয়াজের দিকে। আয়াজের দৃষ্টির সামনের দিকে। রুয়াতের একটু সন্দেহ হলো আয়াজ আজ কথা বলছে না কেন। আন মনে গাড়ি চালাচ্ছে সে, আর এই দিকে মাথা ব্যথা বেড়েই চলেছে। একসময় আয়াজ কথা বললে বিরক্ত হতো, এখন কথা বলছে না দেখে মন খারাপ হচ্ছে রুয়াতের। ভিতর ভিতর অস্থির লাগা শুরু হলো। আবারও তাকালো আয়াজের দিকে। না, এবারও তাকাচ্ছে না আয়াজ। রুয়াত আয়াজের উদ্দেশ্যে বলল, শুনছেন? আয়াজ কিছু বলল না। বিষয়টা মোটেও ভালো লাগেনি রুয়াতের। এরকম করার মানে বুঝছে না। কাল তো ঠিকই কথা বলেছিল, আজ বলছে না কেন? না, একটুও ভালো লাগছে না তার। আবারও বলল, কিছু হয়েছে আপনার? আয়াজ কথা বলল এবার, তবে রুয়াতের দিকে না তাকিয়েই। মাথা ব্যথা করছে। রুয়াত খেয়াল করলো আয়াজের কণ্ঠস্বর অন্যরকম শোনাচ্ছে। একটু আমার দিকে তাকাবেন? আয়াজ তার প্রেয়সীর এত সুন্দর আবদার ফেলতে পারল না। গাড়িটা মাঝ রাস্তায় থামিয়ে দিল। তারপর তাকালো রুয়াতের দিকে। তাকিয়েছি, এখন? রুয়াত ঘাবড়ে গেল। তার চোখে একটা জিনিস পড়েছে। আয়াজের চোখ অতিরিক্ত লাল হয়ে আছে, যা আগে কখনো দেখেনি। কিন্তু আমতা আমতা করে বলল, এভাবে তাকাতে বলিনি। আয়াজ দৃষ্টি সরিয়ে নিল। পুনরায় আবার গাড়ি স্টার্ট দিল। রুয়াত আয়াজের থেকে শেষের কথার কোনো উত্তর পেল না। আপনার এমন চোখ লাল হয়ে আছে কেন? জ্বর এসেছে? রুয়াত সাথে সাথে আয়াজের হাত ধরল। সত্যি শরীরটা খুব গরম হয়ে আছে। এই জ্বরের মাঝেও তাকে নিয়ে আশা লাগবে এমন কোনো কথা আছে? এইদিকে আয়াজ অবাক। রুয়াত নিচু থেকে হাত ধরেছে বলে। একটি কথা মন প্রাণ দিয়ে বিশ্বাস করে, যা হয় ভালোর জন্যই হয়। হয়তো এই জ্বর রুয়াত আর আয়াজের মাঝের দূরত্ব ঘুচিয়ে দিবে। রুয়াত পরিবর্তন হবে, আয়াজের ভালোবাসা বুঝবে সে। আপনার এত জ্বর তাও কেন দিয়ে আসছেন আমায়? আমি তো আরহাম ভাইয়ার সাথে চলে আসতে পারতাম। আয়াজ তার কপালের এক সাইড ঘষে দিল। আমাকে ছাড়া আর কাউকে তোমার জন্য অন্তত ভরসা করি না। রুয়াত অস্থির। প্রথম এরকম মুহূর্তের সম্মুখীন হয়েছে সে। কেন যে আয়াজের প্রতি তার এমন অবস্থা হচ্ছে ভেবে পাচ্ছে না। বেশি মাথা ব্যথা করছে? হাসলো আয়াজ বেহুশির এমন প্রশ্নে। তুই আমার চুলে হাত বুলিয়ে দিলে সব ব্যথা সেরে যেত। অথর কামড়ে ধরে কিছুটা ভাবল রুয়াত, পরক্ষণেই আবার বলল, চুলে হাত বুলিয়ে দিব? আয়াজ রুয়াতের পানে চাই একবার। এদিকে রুয়াতের নতুন রূপ। একটু সুস্থ থাকলে জ্বালানো যেত। এখন মনও চাচ্ছে না প্রেয়সীর সাথে কিছু করতে। দরকার নেই। বারবার রুয়াতের হৃদয় পুড়ছে আয়াজের এমন বিহেভিয়ার দেখে। কেনই বা এমন হচ্ছে জানা নেই। নিজেই তো একটু আগে বলল, এখন আমার নাকচ করে দিল। রুয়াত চুপটি করে বসে রইল। কারো মধ্যেই আর কোনো রকম কথা হলো না। আয়াজ রুয়াতের বাসার সামনেই গাড়িটা রেখেছে। রুয়াত গাড়ি থেকে নেমে পড়ল। 1 মিনিটও অপেক্ষা করলো না। কিন্তু আয়াজ নামেনি। বাসায় আসবেন না? আয়াজ সরাসরি বলে দিল। না, আমার কাজ আছে। আপনার না মাথা ব্যথা, জ্বর? বাসায় চলুন, আমি কফি বানিয়ে দিব। আর মা আমায় বকবে যদি শোনে আপনি বাসায় আসেননি। ভাবলেশীন আয়াজ বলল। অন্য একদিন যাব, আন্টিকে বলে দিও, তাহলেই হবে। ব্যাস, গাড়ি ঘুরিয়ে চলে গেল আয়াজ। রুয়াতও সেই স্থান ত্যাগ করলো। স্কলিং বেল চাপ দিতেই মেহেরুবা দরজায় খুলে দিল। রুয়াত হাসি মুখে বাসায় ঢুকলো, কিন্তু ঠাই মেহেরুবা ফাইরোজ দাঁড়িয়ে রইলেন। রুয়াত তার মায়ের এহেন কাণ্ড দেখে প্রশ্ন করল, মা, দরজার ওখানে দাঁড়িয়ে আছো কেন?
তুই কার সাথে এসেছিস? মাথা থেকে হিজাব খুলতে ব্যস্ত রুয়াত। আপুর দেবর পৌঁছে দিয়ে গিয়েছে। ও আসেনি বাসায়? হ্যাঁ রে, তুই বলিসনি বাসায় আসার কথা? রুয়াত স্থির হয়ে দাঁড়ালো। আমি বলেছিলাম ওনার নাকি কাজ আছে, তাই চলে গিয়েছেন। বুঝেছি, তুইও জোর করিসনি। মায়ের কথায় বিরক্ত হলো রুয়াত। সে তো বলেছে আসার কথা, এখন যদি না আসতে চায় তাকে কি জোর করে আনবে? রুয়াত আর কথা বাড়ালো না মায়ের সাথে। কিছু না বলে সোজা উপরে চলে গেল। শাহিদের সব কথা মনোযোগ দিয়ে শুনেছে আয়াজ। তাদের প্ল্যান সাকসেসফুলি এগুচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে ইকরামুল তাহির তার যাবতীয় কুকর্মগুলোর হদিশ নিমেষেই মাটির সাথে মিশে ফেলার চিন্তাভাবনা শুরু করেছে। এর কারণেই আয়াজের লোকেদের একটু হিমশিম খেতে হচ্ছে। স্যার, আমরা যে এত বড় কাজ করছি, ইকরামুল তাহের জানলে আমাদের লোকদের শেষ করতে তার 2 মিনিটও লাগবে না। আয়াজ হেসে বলল, ইকরামুলকেও শেষ করতে আমার 2 মিনিট সময় লাগবে না। আর তোমাদের সেফটির দায়িত্ব আমার। শুধু তোমরা খেলবে নাকি আমাকে মাঠে নামা লাগবে? শাহেদ বুঝলো আয়াজ খুব ভেবে চিন্তে এরকম কাজে নেমে পড়েছে, কিন্তু এখানে তো তার বিপদ আসতে পারে। সে খেয়াল কি রেখেছে? স্যার, আপনার উপর আমার ভরসা রয়েছে। আমি আপনাকে আমার থেকেও বেশি বিশ্বাস করি। স্যার, আমার লাইফের সেফটির জন্য আপনাকে বিপদে ফেলতে চাই না। আপনি শুধু ভালো থাকুন, নিরাপদে থাকুন, এটাই চাই। এত কিছুর মাঝেও কিছু কিছু মানুষের জন্য হয়তো আয়াজ এরকম একটা প্রফেশন টিকে আছে। নিজের প্রতি বিশ্বাস, কঠোর পরিশ্রম, মানুষের ভালোবাসা আর শাহেদের মতো মানুষদের ত্যাগের জন্যই সে আজ এই পর্যায়ে। কিছু মানুষের এমন ভালোবাসা আসলেই ভুলবার যোগ্য নয়। আয়াজ সাহেবের কাঁধে হাত দিয়ে বলল, স্যারকে এত ভালোবাসো অথচ বিয়ে করেছো, এই কথাই বলনি? শাহেদ ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। একথা স্যার জানে কিভাবে? সম্পূর্ণ গোপনে বিয়েটা করেছে, কারো জানার কথা না, এমনকি শাহেদের পরিবারও না। কিন্তু স্যার জানে কিভাবে, সেটাই ভাবছে শাহেদ। স্যার, আপনি কিভাবে? টেবিলের উপরে থাকা পানির গ্লাস থেকে পানি খেলো আয়াজ। ইকরামুলের গোপন খবর সব জানি, আর তুমি আমার এত কাছে থাকো, তোমার গোপন খবর জানবো না? শাহেদ মাথা চুলকালো, লজ্জায় মাথা নিচু করে বলল, স্যার, ওর বাবা জানলে কখনোই রাজি হবে না এটা, তাই শুধুমাত্র কাজী অফিসে গিয়ে বিয়েটা করেছি। আমার পরিবারে কেউই জানে না। ভিতর ভিতর এত বড় ক্রাইম করে বসে আছো? আয়াজ শাহেদের মাথায় হাত দিয়ে বলল, উত্তম কাজ করেছো। শুভকামনা রইল তোমাদের আগামী দিনের জন্য। সুখে থাকো দুজন। শাহেদ বেশি খুশি হলো আয়াজের কথায়। আয়াজকে তার বড় ভাইয়ের মতোই সম্মান করে। সে স্টুডেন্ট লাইফ থেকে আয়াজের সাথে যুক্ত আছে। সে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে আয়াজকে, তার এই পোশাকে। রাত 11:50, প্রায় 12টার কাছাকাছি। রুয়াত এখনো ঘুমায়নি। এতক্ষণ ধরে সব নোটগুলো তুলেছিল নিজের খাতায়। আজ নিমির থেকেই এসব নোট নেয়, পরদিন আবার ফেরত দিতে হবে নিমিকে, তাই এত তাড়াহুড়ো করে লিখেছে। রুয়াত পড়ার টেবিল থেকে উঠে বারান্দায় গেল। ঘুম চোখে নেই তার, শুধু সকালে আলচের এভাবে নেতিয়ে যাওয়া দৃশ্য ভাসছে চোখের সামনে। লোকটার অনেক জ্বর ছিল, মেডিসিন খেয়েছে কিনা জানে না রুয়াত। ভালো লাগছে না রুয়াতের। আয়াজকে কল দিতে মন চাচ্ছে, কিন্তু আবার কিছু কথা ভেবে কল দিতে পারছে না। আর এত রাতে আয়াজকে কল দিবে যদি সেরকম কিছু ভাবে তখন? এইদিকে আবার মনকে শান্ত রাখতে পারছে না। নিজের উপর চরম বিরক্ত রুয়াত। কিভাবে যেন আয়াজ তার জীবনের সাথে মিশে যাচ্ছে তুলোর মতো। হঠাৎ হঠাৎ আয়াজকে নিয়ে হাজার জল্পনা কল্পনা ভেবে ফেলছে। অনিচ্ছায় আয়াজ এসে পড়েছে তার জীবনে। মানুষটার সকালে জ্বর ছিল, আদেও কমেছে নাকি এই জ্বরকে তুচ্ছ করে আর মেডিসিন খায়নি, আর ভাবতে পারছে না। ফোনটা হাতে নিয়েও আবার রেখে দিয়েছে, সাহসে দিচ্ছে না আয়াজকে কল দিতে। আবার এইদিকে মনকেও শান্ত রাখতে পারছে না। আবারও ফোনটা হাতে নিল রুয়াত। একটা সাহস নিয়ে কল দিয়ে দিল। বুক কাঁপছে তার, সেথায় হাত চেপে ধরে আছে। বেশ কয়েকবার রিসিভ করার পর আয়াজ কল রিসিভ করলো। তা দেখে রুয়াতের ভয় ক্রমশ বেড়ে গেল। ঘুম ঘুম কণ্ঠে আয়াজ বলল, ব্যাস। রুয়াতের বুক কাঁপা আরও বেড়ে গেল। এইভাবে ঘুমস্বরের কথা শুনে মাথা খারাপ হয়ে যাবে যেন তার। উত্তর না দিয়ে মুখের উপর কাঁথা দিয়ে বসে আছে। আয়াজ একটু বিরক্ত হলো। ফোন দিয়েছে ভালো কথা, এখন কথা বলছে না কেন? আরামের ঘুম হারাম করার জন্যই এই রুয়াতি যথেষ্ট তার জন্য। বলো রুয়াত, নিশ্চয়ই চুপ থাকার জন্য কল দাওনি? রুয়াত ফোনটা একটু দূরে সরালো, জোরে একটা শ্বাস নিল, আবারও ফোনটা কানের কাছে এনে রাখলো। জ্বর কমেছে আপনার? মেডিসিন নিয়েছেন?
উপর হয়ে শুয়ে আছে আয়াজ। একদিকে এসির ঠান্ডা বাতাস, আর একদিকে প্রেয়সীর নরম স্বরের কথা। উফ, শান্তি। হুম। ভ্রু কুচকালো রুয়াত, তার ভাবনাই ঠিক। আয়াজ মেডিসিন খায়নি। কাজের প্রতি এত কেয়ার, কিন্তু নিজের প্রতি কেয়ারের কোটা শূন্য। কেন? তোমাকে খুব মনে পড়ছে প্রেয়সী। আমার হৃদয় ঠান্ডা করার জন্য তোমায় চাই। রুয়াত নিস্তব্ধ। একটা মানুষ অসুস্থ কিভাবে এসব কথা বলতে পারে ভেবে পায় না সে। আবারও ফেসে গেল নিজের কাছে। মেডিসিন খেয়ে নিবেন, রাখছি। কল কেটে দিল রুয়াত। ভালো কথা জিজ্ঞেস করতে গিয়েছিল, সে লোকটা এভাবে তাকে লজ্জা দিবে ভাবতে পারেনি। কাঁথা মুড়িয়ে শুয়ে পড়ল। আয়াজ আন মনে হাসছে, চোখে ভীষণ ঘুম, আর হৃদয়ে প্রেয়সীর ছোটাছুটি। শুধু তাকে পাওয়ার অপেক্ষা। এই অপেক্ষা যেন শেষ হচ্ছে না। বড্ড বেশি ভালোবাসে। আয়াজের পাল্লাই পড়ে রুয়াতের মন পরিবর্তন হওয়া শুরু করেছে। প্রতিদিন রাতে রুয়াতের জন্য তার হৃদয় পড়ে। মেয়েটাকে কেন এত ভালোবাসে জানা নেই, এর উত্তর নেই। তার হৃদয়ের আনাচে কানাচে শুধু প্রেয়সীর আভাস। সকাল 8টায় রুয়াতের ঘুম ভাঙে, তাও তার মায়ের ডাকে। চোখ খুলেই তার মাকে প্রথম দেখেছে। মেহেরুবাকে দেখে ঘুম থেকে উঠে রুয়াত হেসে দিয়েছে। আজ মন কি বেশি ভালো নাকি? রুয়াত হাসি বন্ধ করে দিল। কয়টা বাজে এখন? মেহেরুবা রুয়াতের কলেজ ড্রেস আলমারি থেকে বের করতে করতে বলল। 8টা বাজে। কলেজ যাবি না? রুয়াত মাথা নাড়ল। এখন থেকে কলেজ কন্টিনিউ যেতে হবে, না হলে পড়া তো মিস করবে, সাথে আরো অনেক কিছু বাকি রয়েছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে পড়ল রুয়াত। নাস্তা খেয়ে ছুটেছে কলেজের উদ্দেশ্যে। নিমি বারবার করে বলেছে আজ যাতে তাড়াতাড়ি বের হয় বাসা থেকে। রুয়াত পড়াশুনো নিয়ে আগে থেকেই সিরিয়াস, কিন্তু নিমি দুদিন হলো সিরিয়াস হয়েছে। কলেজে এসে মাঠের এক বেঞ্চির উপর বসে আছে রুয়াত। নিমির এখনো আসার খবর নেই। দিন দিন অনেক ধোঁকা দিচ্ছে রুয়াতকে। এভাবে একা একা বসে থাকা চাই নাকি? বিরক্ত লাগছে রুয়াতের। আর কখনো নিমি তাড়াতাড়ি আসার কথা বললে আসবে না। মাথা নিচু করে মাঠের দিকে তাকিয়ে আছে। কলেজের অনেক স্টুডেন্টও এসে পড়েছে, শুধু নিমিই উধাও। একা একা বিড়বিড় করছে আর নিমিকে বকছে রুয়াত। প্রায় 1 ঘন্টা পর নিমি আসলো। দৌড়ে যে ক্লাসে ঢুকেছে তা খেয়াল করেছে রুয়াত। এখন ক্লাসে ব্যাগটা রেখেই দৌড় দিবে রুয়াতের কাছে। যে কথা সেই কাজ। মেয়েটার অভ্যেস আর চেঞ্জ হলো না। এভাবে মাঠের মধ্যে দৌড়ালে কেমন দেখা যায়? শতবার বলার পর অভ্যেস পাল্টাতে পারল না। দোস্ত, কেমন আছিস? আগেই সরি বলছি, কারণ তুই রাগ করে বসে আছিস। আরে ভাইয়া আজ বাসা থেকে বের হতে দেয় নাই, বলেছে তার সাথে যেন আমি কলেজে আসি। রুয়াত মুখ ঘুরিয়ে নেয়। এমন বহুত অজুহাত দিয়েছে সে, আর বিশ্বাস করবে না। রুয়াতের এহেন কাণ্ড সহ্য হলো না নিমির। আজ একটাও মিথ্যে বলেনি সে। এটা ঠিক প্রতিবার মিথ্যে বললেও আজ সত্যি কথাটিই বলেছে। এখানে তো সে সম্পূর্ণ নির্দোষ। নিমি রুয়াতের হাত ধরে তারই সামনে হাঁটু কেড়ে বসলো। এবার ক্ষমা করে দে বান্ধবী, তুই কথা না বললে আমার ভীষণ কষ্ট হবে। এবারের মতো আর যদি কখনো তোকে অপেক্ষা করাই, তাহলে তুই আমার সাথে কথা বলিস না। রুয়াত নিমির বাহু ধরে উঠিয়ে তার পাশে বসালো। এই তো মেয়েটার এসব কথা শুনলে সে একদম গলে তরল পদার্থের ন্যায় হয়ে যায়। কারো প্রতি রাগ বেশিক্ষণ পুষে রাখতে পারে না। সব সময় এসব বলিস, এটাই কিন্তু লাস্ট। আর এমন সুযোগ দেওয়া হবে না। কথাটা মাথায় ঢুকিয়ে নে। যাক, বান্ধবীকে তো অবশেষে রাজি করাতে পেরেছি, তাতেই খুশি। নিমি জানে রুয়াত চাপটে ধরা পছন্দ করে না, তাও সেভাবেই ধরল। মেয়েটা রাগ করলে একদমই মরে যেত। রুয়াতের কলেজে যেমন কোনো ফ্রেন্ড নেই, তেমনি নিমিরও নেই। আচ্ছা রুয়াত, তোর উনি কেমন আছে? ভ্রু কুচকে রুয়াত নিমির দিকে তাকালো। আজকাল নিমি কেন জানি আয়াজের কথা একটু বেশি জিজ্ঞেস করছে। কালও করেছিল। রুয়াত ছোট্ট করে উত্তর দিল, ভালো। নিমি মিনমিন করে বলল, ভাইয়ার সাথে একটু কথা বলিয়ে দিস। নিমি আসতে বললেও রুয়াত শুনে ফেলেছে। কোনো একদিন। বেশ খুশি হলো নিমি। ভেবেছে রুয়াত মানা করে দিবে, কিন্তু না, সে মানা করলো না, উল্টে রাজি হয়ে গেল। বেল বাজতেই দুজন ক্লাসে ঢুকলো। আবার টানা কয়েক ঘন্টা বসে বসে ক্লাস করতে হবে। স্যার, ইকরামুলের কুকীর্তির বিষয়ে আমরা না গেলেই ভালো হবে। আশরাফের কথায় চোখ মুখ শক্ত হয়ে এলো আয়াজের। এত ভয় করলে যুদ্ধ জয় করবে কিভাবে? এত ভয় পাচ্ছ কেন আশরাফ?
আয়াজের কথায় ভয়ে মিইয়ে গেল আশরাফ। একদিকে ইকরামুলের ভয়, আর একদিকে স্যারের সাথে বিশ্বাসঘাতকতা। আশরাফুল ইকরামুলের থেকে টাকা খেয়েছে, কিন্তু আয়াজও তার জন্য কম করেনি। দুঃসময়ে তার বিপদের সব সময় আয়াজকে পাশে পেয়েছে। দোটানায় ভুগছে আশরাফ। স্যার, এখানে আমাদের জীবন নিয়ে টানাটানির ব্যাপার আছে, এসব বাদ দিলে হয় না। রাগ হচ্ছে আয়াজের, নিজেকে সংযত রেখে বলল, তুমি থেকো না, ইচ্ছে হলে চলে যেতে পারো। তোমার মতো এমন লোক রেখে আমার কোনো কাজে আসবে না। উপস্থিত সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, শুধু আশরাফের মাথা উঁচু। কখনো আয়াজের চোখের দিকে তাকিয়ে কথা বলেনি আশরাফ, আর সেই আজ মুখে মুখে কথা বলছে। অবাক হয়ে শুধু চেয়ে আছে আয়াজ। আশরাফের বর্তমান কাজ হচ্ছে আয়াজের যাবতীয় গোপন খবর প্রচার করা ইকরামুলের কাছে। চাইলে এখনই বের হয়ে আসতে পারতো, কিন্তু একজনের কাছে জবাবদিহি করতে হবে। এর জন্য অনেক টাকা পায় দিনকে দিন, যা কখনো শোধ করতে পারবে না। স্যার, আমি আপনার হয়ে কাজ করব। উপস্থিত সবার উদ্দেশ্যে বলছি, আমার দলের হয়ে কাজ করতে পারলে থাকো, না হয় বের হয়ে যাও। আর যদি শুনি আমার দলের কোনো লোক কাজের হেরফের করছে বা ভয়ে কাজ করবে না, আমার গোপন তথ্য অন্য কারো কাছে প্রচার করবে, তার পরিণাম খুব খারাপ হবে, খুব খারাপ। চিল্লিয়ে উঠল আয়াজ। সবাই নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। সব সময় স্যারের রাগ দেখা হতো অন্য কারণে, এবার রাগ দেখেছে দলের লোকের জন্য। আশরাফ নত হয়ে আছে। একবার যদি স্যার সব জেনে যায়, যাই করুক তাকে আর বাঁচিয়ে রাখবে না। লোভের কারণে আজ তার এই পরিণতি। জীবদ্দশায় ভুগছে সে। বের হয়ে আসে কক্ষ থেকে, নিজের অফিসে এসে মাথা হেলিয়ে দেয় চেয়ারে। সবাই সেখানে দাঁড়িয়ে থাকলেও শাহেদ চলে আসে আয়াজের পিছন পিছন। তার কাজ হচ্ছে আয়াজের সাথে থাকা। স্যার, বের হবেন? মাথা উঠিয়ে টাইম দেখে, আজ কোথাও যাবে না। সন্ধ্যার পর যাওয়ার কথা আছে এক জায়গায়, সেখানেই যাবে। সন্ধ্যার পর শাহেদ বের হয়ে আসলো। সে জানে এখন স্যার একটু রেস্ট করবে, তাই এখান থেকে কোনো কাজ নেই। দুপুরে ক্লাস শেষ হলো তাদের, কলেজ ছুটি। নেমি আর রোয়াত ঠিক করলো আজ ঝালমুড়ি ফুচকা খাবে। আর কাল আয়াজ বলেনি দেখা করতে আসবে আজ। ঝালমুড়ির দোকানে ঝালমুড়ি অর্ডার দিল নিমি। আপুরা কেমন আছেন? রোয়াত পিছন ফিরে যায়। ওই দিনের ছেলেটা আবারও এসেছে আজ। নিমি ছেলেটাকে দেখেই ছুটে যায়। আজ আবার এসেছো বিরক্ত করতে? তোমার কি লজ্জা নেই? রোয়াত থামালো নিমিকে। মেয়েটা একটু বেশি করেছে। শান্ত কণ্ঠে বলল, কী কারণে এসেছো? ছেলেটা হাসলো। যাক, কেউ অন্তত তার কথা শুনতে চেয়েছে। আমি আপনাদের জুনিয়র আপু। নিমি যেন আরো রেগে উঠল, কিন্তু রোয়াত ভদ্রতা দেখিয়ে বলল, দেখো তুমি আমাদের ছোট, আমরা এমন কাউকে বন্ধু বানাতে পারবো না। রাগ করো না, দুঃখিত, এবার তুমি আসতে পারো। ছেলেটাও সুন্দর করে চলে গিয়েছে, আর কোনো কথা বলেনি। কিন্তু নিমি শুরু করেছে কেন বকা দেয়নি ছেলেটাকে। রোয়াত কোনো মতে নিমিকে বুঝিয়েছে। ঝালমুড়ি ফুচকা খাওয়ার পর রোয়াত বাসায় চলে আসে। বাহিরে প্রচণ্ড গরম পড়েছে, বেশিক্ষণ বাহিরে থাকা যাবে না। আজ রোয়াতের ফুপি এসেছে, সাথে তার ছেলে মেয়েও এসেছে। বাসায় মেহমান আসলে রোয়াত লুকিয়ে থাকে। আজ বাসায় ঢুকতে না ঢুকতে ফুফাতো ভাই আদিবের সাথে দেখা হয়। মূলত আদিব আর ইনিমার বয়স একই। রোয়াতকে দেখা মাত্রই আদিব হাসে। কেমন আছো রুয়াত? রোয়াত মাথা নিচু করে বাসার ভিতরে ঢোকে। ছোট্ট করে উত্তর দেয়, ভালো আছি। ফুপির সাথে টুকটাক কথা বলে উপরে চলে যায় রোয়াত। অনেক ক্লান্ত সে। রাত 9টা। রোয়াত রুমে বসে পড়ছে আর হাঁটছে। অনেক চেষ্টা করার পরেও পড়া মুখস্থ হচ্ছে না। একবার বারান্দায় আসছে, আবার রুমে আসছে। বারান্দায় একা দাঁড়িয়েছিল রোয়াত। হঠাৎ মোবাইলে কল আসাতে রুমে আসে সে। স্ক্রিনে আয়াজের নাম্বার। রোয়াত বুঝতে পারছে না অসময়ে আয়াজের থেকে কল আসার কারণ। একবার রিসিভ করেনি, ভেবেছে আর কল দিবে না, কিন্তু আবারও কল আসলো। অনেক কিছু ভাবার পর কল রিসিভ করে। কল রিসিভ করার সাথে সাথেই এক গম্ভীর পুরুষালী স্বর শোনা যায়, আমি তোমার বাসার নিচে, এক্ষুনি দেখা করো। ব্যাস এইটুকু বলে কল কেটে দেয় আয়াজ। রোয়াত বেকুবের মতো দাঁড়িয়ে আছে। দেখা করো বললেই কি দেখা করতে হবে নাকি? আর করবেও বা কিভাবে? নিচে সবাই বসে কথা বলছে। জায়গা নড়চড় করলো না, ঠায় দাঁড়িয়ে রইল। টুংটাং আওয়াজে দৃষ্টি মোবাইলের দিকে যায়। আয়াজ মেসেজ পাঠিয়েছে নিচে আসার জন্য। কি করবে ভাবতে পারছে না। সবার সামনে থেকে বের হবে কিভাবে? কেউ না কেউ কিছু জিজ্ঞেস করে ছাড়বে, কিন্তু না যেও তো উপায় নেই। মানুষটা দাঁড়িয়ে আছে। মাথায় ঘোমটা টানলো, হাতের মোবাইল বুকে চেপে নিচে আসলো।
বসলো। বাবা মা ফুপি কেউ নেই। রান্নাঘর থেকে মেহেরুবা আর রোয়াতের ফুপির গলার স্বর শোনা যাচ্ছে। সোফায় আদিপ ভাইয়া বসে আছেন। সে যদি কিছু জিজ্ঞেস করে তাহলে কি উত্তর দিবে? সাহস করে রোয়াত দরজায় পা রাখে। অমনি আদিপ বলে উঠল। কোথায় যাচ্ছ রুয়াত? দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে রুয়াত। এমন মনে হচ্ছে যেন কিছু চুরি করেছে আর ধরা খেয়েছে। আমতা আমতা করে বলল, একটু কাজ আছে, বাহিরে যাচ্ছি। ব্যস্ত হয়ে আদিপ বলে, আমি আসবো কি? না, আসার দরকার নেই। রুয়াত বেরিয়ে পড়লো বাসা থেকে। আবিদ শুধু চেয়ে আছে। রুয়াত কখনো মুখ ফুটে কথা বলেনি কারোর সাথে। যদি তারা নিজ থেকে কেউ বলে তাহলেই মুখে কথা ফুটে, না হলে কারোর সাথে কথা বলতে দেখেনি রুয়াতকে। একটু বেশি চুপচাপ মেয়েটা। আয়াজের বুকে হাত গুছিয়ে দাঁড়িয়ে আছে। রুয়াত আয়াজের সামনে এসে দাঁড়ালো। কলেজে গিয়েছিলে আজ? মাথা নাড়াই রুয়াত, মুখে কিছু বলেনি। মুখে বলো। কথাটা একটু জোরেই বলল আয়াজ। আজ অনেক রাগ নিয়েই এখানে এসেছে সে। তবে অবুঝ মেয়েটি জানে না কেন আয়াজ তার সাথে জোরে কথা বলল। জি, গিয়েছিলাম। আয়াজ রুয়াতের হাত ধরে, এক হাত পিছন দিক থেকে পেঁচিয়ে ধরেছে। অতঃপর আবারও বলে, কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, একদম সোজাসাপটা উত্তর দিবে। যদি আমার এক কথা দুবার বলা লাগে তাহলে দেখবে আসল আয়াজ কেমন। দেরি করে উত্তর দিলে তোমার আর আমার মাঝে দূরত্ব কমবে। মিথ্যে বললে যে হাত পিছনে আছে সে হাতে ব্যথা পাবে, আর সত্যি কথা বললে হাতে অদর ছুঁয়ে দিব। নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে রুয়াত। তাকে একবার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে নিল আয়াজ। অনেক সময় হয়ে গিয়েছে রুয়াত চুপ হয়ে আছে। বিষয়টা খুব সহজে হজম করতে পারল না আয়াজ। কথা বলছো না কেন? রাজি তুমি? রুয়াত ঘাবড়ে গেল। কি উত্তর দিবে? আর প্রশ্নগুলোই বা কি? সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে তার। হাতে এখনো ব্যথা পাওনি তাই কথা বলছো না? জোরে একটা নিঃশ্বাস নিয়ে বলল, করুণ প্রশ্ন, আমি রাজি। ভ্রু কুচকালো আয়াজ, অবশেষে কথা বলল। কলেজে তোমার সাথের মেয়েটি কে ছিল? উত্তর দিতে বেশিক্ষণ সময় নিল না রুয়াত, কিন্তু ভাবার কথা, আয়াজ এসব জানে কিভাবে? আমার ফ্রেন্ড নি। আয়াজ রুয়াতের হাত আলগাভাবে ধরল। রাগ কন্ট্রোল করা দরকার। আবার কিসব ভেবে আগের মতো হাতটা ধরল। রুয়াত চোখ তুলে আয়াজের দিকে তাকায়। লোকটার এরূপ ব্যবহারের কারণ জানে না সে। আজ যে ছেলের সাথে কথা বলেছ সে কে ছিল? রুয়াত শুধু অবাক হয়ে চেয়ে আছে। আয়াজ কি তাকে সন্দেহ করছে? তার পিছনে কি আবার লোক লাগিয়েছে? এতটা বাজে ভাবে আয়াজ তাকে? রুয়াতের উত্তর দিতে দেরি হয়েছে বলে আয়াজ তারা রুয়াতের মাঝের দূরত্ব কমিয়ে দিয়েছে। নড়ে চড়ে উঠে রুয়াত। আশেপাশে তাকাই মেয়েটা। কথা না বললে আরো দূরত্ব কমিয়ে দিব, যা আপনার পছন্দ হবে না। আপনি আমায় সন্দেহ করছেন? না, আমি শুধু জানতে চাচ্ছি। একটা ছেলে ছিল, আমার আর নিমির ফ্রেন্ড হতে চেয়েছিল। থামে রুয়াত, পরক্ষণেই আবার বলে, তারপর আমি মানা করে দিয়েছি। আয়াজের রাগ কমে, ভুবন ভোলানো হাসি দেয়। এবার রুয়াতকে একটা জিনিস দেওয়া দরকার। সত্যি কথা বলেছে সে। রুয়াতকে কখনো সন্দেহ করার প্রশ্নই আসে না। শুধু জানতে চেয়েছে ছেলেটি কে। এমপির হবু বউয়ের সাথে কথা বলতে এসেছে, একটু তো সাহস আছে বলতে হবে। মাথা তুলে আমার দিকে তাকাও। মাথা নিচু করে রাখা রুয়াত মাথা উপরে তোলে। তার কিছু বলার নেই। মনটা একদম বিষিয়ে গিয়েছে। আয়াজ কেন তাকে এসব জিজ্ঞেস করেছে বুঝে গিয়েছে। আমি প্রথমেই বলেছি সত্যি কথা বললে তোমার হাতে অধর ছুঁয়ে দেব। সর্বাঙ্গ শরীর কেঁপে ওঠে রুয়াতের। তা দেখে হেসে ওঠে আয়াজ। রুয়াতের হাত সামনে এনে ধরে। যেহেতু মেয়েটা ভয় পাচ্ছে সেহেতু কোনো কিছুই করল না। রুয়াতের মুখপানে তাকিয়ে দেখে কাঁদছে সে। অবাক হয় আয়াজ। রুয়াতের ভালো লাগবে না দেখে কিছু করল না। এখন দেখছে অকারণেই কাঁদছে মেয়েটা। কাঁদছো কেন? আমি কিছু করিনি তো। নিশ্চুপ সে, কোনো সারা শব্দ নেই। শুধু অঝরে চোখ দিয়ে পানি পড়ছে। হঠাৎ রুয়াতের কাদার মানে বুঝল না আয়াজ। মেয়েটির গালে হাতের নরম স্পর্শ ছুঁয়ে দিয়ে বলে, কি হয়েছে তোমার? আমায় বলো। এই, আর তোমায় মানা করেছি না আমার সামনে কাঁদবে না। কান্নারত অবস্থায় রুয়াত বলে, আপনি আমায় সন্দেহ করেছেন তাই না? এজন্য এমন রাগ দেখিয়েছেন? আয়াজ চোখ ছোট ছোট করে ফেলল। তার মনে এসব কিছুই আসেনি। আর বোকা মেয়ে উল্টো পাল্টা ভেবে বসে আছে। নিজ হাতে রুয়াতের চোখের পানি মুছে দেয়। এখানে আসার প্রথম কারণ আজ একবারও রুয়াতের সাথে দেখা হয়নি। যেন তার হৃদয় আশ্বস্ত হয়ে আছে একবার প্রেয়সীর মুখখানা দেখার জন্য। বাকি সব পরে।
প্রথমত আমি তোমার সাথে দেখা করতে এসেছি, দ্বিতীয়ত ছেলেটি কে সেটা জানার জন্য এখানে আসা। এমপির হবু বউয়ের সাথে কথা বলতে আসবে এত সহজ? রুয়াত তাকায় আয়াজের দিকে। কেন, কেউ কি আমার সাথে কথা বলতে আসতে পারবে না? আর আপনি লোক লাগিয়েছেন আমার পিছন? হাসে আয়াজ। বোকা মেয়ের বোকাশোকা কথাবার্তা, তবে এখানে একটি কথাও ভুল নেই, সবগুলোই সঠিক। হুম, বাহিরের মানুষের সাথে কথা বলা নিষিদ্ধ তোমার। এখন কেউ জানে না আমাদের ব্যাপার, যখন জানবে তখন কোনো মতেই কথা বলা যাবে না। আর লোক লাগিয়েছি তোমার সেফটির জন্য, ভুলভাল ভেবে বসে থেকো না। আপনার রাজনীতির জন্য আমি কেন কষ্ট করব? গাড়িতে হেলান দিয়ে দাঁড়ায়। রুয়াতের এ কথার কোনো যুক্তি নেই, একদম অযুক্তিযুক্ত কথা বলেছে সে। কোথায় কষ্টের কথা উল্লেখ করেছি আমি? অধর কাটে রুয়াত। ঠিকই তো, আয়াজ একবারও কষ্ট শব্দটি বলেনি। রুয়াত ফাইরোজ তয়ত্রী, আপনার তো খুব সাহস বেড়েছে। রাতে একজন এমপিকে কল দিয়েছেন আপনি? আমি শুধু আপনার খোঁজ নেওয়ার জন্য কল দিয়েছি, আমার আর কোনো উদ্দেশ্য ছিল না। চলে যাব আমি? রুয়াতের মন চাচ্ছে বলতে না, কিন্তু বললেই তো আবার চেপে ধরবে। কাল বাসায় আসেননি, মা আমায় বকেছে। শটান হয়ে দাঁড়াই আয়াজ। আজ যেতে পারি? রুয়াতের নজর আয়াজের দিকে। খুব স্নিগ্ধ লাগছে আয়াজকে, আবার তৎক্ষণাৎ চোখ সরিয়ে নেয়। আপনি বাসায় আসলে মা বাবা খুশি হবে। আর তুমি? এমন কথার উত্তর নেই আসলে, আর কখনো দিতেও পারবে না সে।